তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির দিদি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দিদি উদুম মার খেয়েছে, উদুম। দিদিকে উত্তম আর মধ্যম, দেখুন উত্তম মধ্যম মার খেয়েছে, এটা আনন্দের কোনো বিষয় নয়, কারণ ওনার যথেষ্ট এজ হয়েছে, উনি একটা এজেড মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা বড় ইউটিউবার, তারপরে যদি হাজবেন্ডের কাছে উদুম মার খায় তাহলে সেটা কিন্তু মানে অত্যন্ত লজ্জাজনক, এটা আনন্দের কোনো বিষয় নয়। কিন্তু বক্তব্য হচ্ছে উনি কেন মার খেলেন, তার কারণ হচ্ছে যে মানুষ গিয়ে উনি যে মার খেয়েছেন এটা কিন্তু কনফার্ম, তোমরা ভেবো না যে এখানে কোনো গল্প ফাঁদা হচ্ছে বা কিছু বলা হচ্ছে। রিসেন্ট তোমরা জানো যে আমাদের এই দিদির বাড়িতে একটা বিশাল ধুমধুমার কাণ্ড লেগেছে, মারামারি লেগেছে, ঝগড়া অশান্তি ক্রিয়েট হয়েছে। কারণ কি, এই যে কাজলদানি নিয়ে যে ব্যাপারটা, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রমাণ সমেত এই কাজলদানির ঘটনাটা সামনে নিয়ে আসার পরে দিদির বাড়িতে কিন্তু একটা অশান্তি ক্রিয়েট হয়েছে। দিদি এতদিন কি করতো, যেখানেই যেত দিদি বান্ধবীর নাম করে, হ্যাঁ কোনো বান্ধবীর বাড়ি বা কোনো সাবস্ক্রাইবারের বাড়ির নাম করে গিয়ে সেখানে উঠতো এবং সেখান থেকে টুকুস করে দিদি ওই কাজলদানির সঙ্গে ঘুরে টুরে এসে আবার ওই যেই বাড়ির নাম করে যেত সেই বাড়িতে এসে ভিডিও ভিডিও করতো। মাঝে মাঝে দেখবে উনি হঠাৎ করে উধাও হয়ে যান, কখনো এমন কোনো জায়গা থেকে ভিডিও দেন যেখানে ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত দেখানো যায় না, কখনো কখনো স্ক্রিন অফ করে স্ক্রিনে একটা ছবি লাগিয়ে দিয়ে শুধুমাত্র ভিডিও করেন, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, তাই না? তো সেখানে আজকে মানে কোনো না কোনো জায়গা থেকে আজকে কিন্তু ওনার হাজবেন্ড এটা জানতে পেরেছে এবং সেই জানতে পারার জন্য ওনার কিন্তু ফ্যামিলিতে বিশাল একটা অশান্তি ক্রিয়েট হয়েছে এবং ওনাকে চরম পর্যায়ে মারধর খেতে হচ্ছে। এবার দেখো ওনার মানে মাথার উপরে অনেকগুলো চাপ আছে, অনেকগুলো চাপ আছে। রিসেন্ট আমি এটাও দেখলাম যে সুতপাকে কেউ ইনস্টাগ্রামে যোগাযোগ করেছে, করে সেখানে গিয়ে বলেছে যে দিদির বাড়িতে ঝামেলা অশান্তি, মেয়ের সাথে স্বামীর সাথে চরম পরিমাণে ঝগড়া অশান্তি হচ্ছে, কারণ মানে তার এইসব কুকর্মগুলো পাড়ার লোকরা মেনে নিতে পারছে না। তারপরে সে এই যে গালি গালাজ দিয়ে ভিডিও করা এই সেই এগুলো নাকি সেখানকার লোকরা মেনে নিতে পারছে না, পাড়া প্রতিবেশীরা মানতে পারছে না, এবং একটা বাড়ির হাউস ওয়াইফ দিনের পর দিন স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের সঙ্গে বেলেলাপানা চালাবে এটাও তারা মেনে নিতে পারছে না। সেইটা নিয়ে না তার স্বামী মানতে পারছে না অন্যরা মানতে পারছে, এটা নিয়ে কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। এবার দেখো দিদির ফ্যামিলিতে দিদির কিন্তু অনেকটা অংশ মানে কি বলবো টাকা পয়সার দিক দিয়ে অনেকটা দায়িত্ব পালন করতে হয়। কেন বলছি, কারণ রিসেন্ট ওনার হাজবেন্ড অসুস্থ, তোমরা সবাই জানো, সেইভাবে কাজে জয়েন করতে পারে না। ছেলে এসে তোমরা দেখো যে ছেলে এসে চাবি নিয়ে যায়, ছেলে গিয়ে অফিসে যোগ মানে কাজ করে, ওই দোকানে ছেলে বসে। এবার ছেলেরও একটা সংসার আছে, ছেলে বিনা পারিশ্রমিকে নিশ্চয়ই তার সংসার ছেড়ে এসে বাবার দোকানে বসবে না, তো বাবার দোকানে বসার জন্য ছেলেকেও টাকা দিতে হয়, যেই টাকাটা ওই মানে দোকান থেকে আর কি আয় হয় তার অর্ধেক টাকাই ছেলে তার সংসার খরচার জন্য নিয়ে চলে যায়। তাহলে এখানে মানে দিদির যে হাজবেন্ড যিনি রয়েছেন আমাদের টুবো বাবু, টুবোদা, তা টুবোদার সেইভাবে ইনকাম নেই, বুঝতেই পারছো। তারপরে দিদির মেয়ে, সেও ঘরে বসে আছে, কাজ ছেড়ে দিয়েছে, সে বিভিন্ন জায়গায় এখন ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, সে ওয়ার্ক ফ্রম হোম করে, বাড়িতে বসে কাজ করে, সে কোনো ওর নাম কি বলে কোনো মানে চাকরি যায় না, জায়গায় গিয়ে কাজ করে না, সেই কারণে ওয়ার্ক ফ্রম হোমে কি হয় অনেক টাকা কম পাওয়া যায়। তার থেকেও বড় হচ্ছে দিদি বলেছে যে আরো মানে ভালো কোনো জায়গায় চাকরি করার জন্য পাওয়ার জন্য ও কিছু কোর্স ফোর্স করছে, কিছু করছে, সেই কারণের জন্য ও এখন চাকরিটা করছে না। তার মানে ইনকামটা করছে কে, ফ্যামিলিটা চালানোর জন্য। ওনার এই যে ঠাট বাট এগুলো চালানোর জন্য তো অর্থ দরকার, অর্থ ছাড়া তো কিছু হয় না, সেই অর্থটা ইনকাম করছে কে, এই দিদি। তাহলে দিদির মাথার উপরে বিশাল চাপ, এক স্বামী বেকার, দুই ছেলে মেয়ে বেকার, সেখানে ওনাকে পুরো সংসারটার দায়িত্ব নিতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি রিসেন্ট এই কুকর্মে জড়িয়ে পড়েছেন, মানে আগে
বহুদিন আগের থেকে এই কুকর্ম উনি করেছেন, উনি নিজে মুখে স্বীকার করেছেন। যেটা হচ্ছে ওনার মেয়ে উচ্চ মাধ্যমিক যখন পড়ে সেই সময় এই কুকর্মে উনি মানে কুকর্মের সঙ্গে জড়িত হয়েছিলেন। এইবার এতদিন সেইভাবে ইনকাম করেনি, টাকা পয়সা ওই কাজল দানির ওপরে খরচা করতে পারেনি। কিন্তু এখন সমস্যা হচ্ছে ওনার মন ভালো রাখার জন্য, ওনার নিজেকে ভালো রাখার জন্য উনি কি করছেন, উনি সংসার খরচের টাকা কাজল দানির পিছনে ব্যয় করছেন, যেটা কিন্তু এর ফ্যামিলির লোকরা মেনে নিচ্ছে না, এবং যেখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। এবং সেই কারণে এখন এক তো ওনার নামে তোমরা সবাই জানো অনেকগুলো কেস চলছে, সেই কেসগুলোকে চালানোর জন্য ওনার অর্থ দরকার। কারণ চীনা ওনার নামে অনেকগুলো কেস করেছে। তোমরা জানো মাঝে টাকিতে গেছিল একটা কি বলবো মিথ্যে মিথ্যে গল্প ফেলে, যে টাকিতে গেছে কি করতে, খোঁজ খবর আনতে, বা এমন একটা মানে ভাব তৈরি করেছিল, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে টাকিতে যাচ্ছে আমাদের সেবক দাদা এবং চীনার সঙ্গে বসে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিছু মিউচুয়ালি করতে। আদৌ না, মানে টাকিতে উনি গেছিল ওনারই আমার মনে হয় কেস সংক্রান্ত কোনো ব্যাপারে বা কোনো খোঁজ খবর আনতে, বা চীনার পেছনে কোনো স্পাই লাগাতে, চীনার পেছনে চীনার খবরাখবর নেওয়ার জন্য কোনো স্পাই লাগাতে। কারণ চীনা ওনার গাত্রদাহের বিশাল একটা কারণ, উনি কালকের ভিডিওতেও বলেছে চীনাকে যদি কেউ ফেলে উত্তম মধ্যম পিটায় তাহলে ওনার শান্তি হবে, ওনার আত্মা শান্তি হবে। কারণ চীনার জন্য ওনার বেশ টাকা ব্যয় হচ্ছে, কারণ ও চীনা ওনার নামে কয়েকটা কেস করেছে। তোমরা জানো চীনা যখন মিউচুয়ালি ডিভোর্সটা করতে চেয়েছিল সেই সময় বেচু এই সত্যটা রেখেছিল যে তৃতীয় নম্বর সত্য যেটা ছিল সেটার মধ্যে এটাই ছিল যে দিদির ওপর থেকে তুলে নেওয়া যতগুলো কেস করেছে তুলে নিতে হবে, যেটা চীনা নেয়নি, এবং সেইটাই হচ্ছে চীনার ওপরে গাত্রদাহের কারণ। সেই কারণে দেখুন এতদিন ধরে উনি নানান রকম ফন্দি ফিকির করে ভিউজ কামিয়েছে। রিতম রিনির ব্যাপারটা থেকে তোমরা যদি দেখো, প্রথমে রিতম কে নিয়ে পজিটিভ ভিডিও, তারপরে রিতমকে নিয়ে নেগেটিভ ভিডিও, এর মাঝখানে বহুবার এমন হয়েছে যে রিতমের স্ট্রিম লাইভ গুলোকে তুলে তুলে এনে স্ট্রিম লাইভ, ওর যে রিতম যে লাইভ গুলো করেছে সেগুলো স্ক্রিন রেকর্ড করে করে এনে নিজের ভিডিওতে হুবাহু সেই মানে সে লাইভ গুলোকে চালিয়ে দিয়েছে। অনেক ভিডিও ওনার এরকম আছে, এর ভিডিও এনে নিজের চ্যানেলে ছেড়ে দিয়েছে, কখনো আমাদের ম্যাডামের ভিডিও এনে তার ম্যাডামের মানে ভিডিও গুলোকে স্ক্রিন রেকর্ড করে এনে ছেড়ে দিয়েছে। এরকম কার্যকলাপ উনি বহু করেছেন, করে করে ফন্দি ফিকির করে ভিউজ কামিয়েছেন। কিন্তু ইদানিং তোমরা দেখছো যে ভিউজ কোথায় গিয়ে নেমেছে, ভিউজ নেমেছে একটা 66,000 সম্ভবত তার বর্তমানে চ্যানেল, সেখানে তার এখন ভিউজ এসে নেমেছে 3,000 4,000, জোর টেনে টুনে 5,000, জোর টেনে টুনে 5,000। আর খিস্তি খাস্তা গালি গালাজ নোংরা ফাটিয়ে দেবো, মেরে দেবো, একেবারে ক্যাট ক্যাট করে লাথি মারবো, বুকের খাঁচায় লাথি মেরে ভেঙে দেবো, এইরম করে গুতাবো, এইসব করে করে যেগুলোতে করে এইসব নোংরামি, সেইগুলোতে তবুও টেনে টুনে ওই 10-10 হয় আর কি। তাছাড়া বাদ বাকি ভিডিওগুলোতে 4-5-এ ওনার ভিউজ নেমে এসছে। একটা সম্মান বলেও তো কথা আছে, তাই না? তার মধ্যে এতগুলো খরচা, নিজের সংসার চালানোর খরচা, নিজের কেসের খরচা, কাজল দানের পেছনে টাকা পয়সা ধ্বংস করার খরচা, তাহলে এতগুলো খরচা সামলাতে গিয়ে কাজের লোকদের টাকা, কাজের লোকের মায়না, তাদের সামনে পুজো আসছে, পুজোর বোনাস, এতগুলো মানুষের জামা কাপড় দেওয়া, সমস্ত দায়িত্বটা পালন করতে গিয়ে দিদি কি করছেন, ভিউজ যেহেতু কমে গেছে প্রতিদিন একটা করে নতুন 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 গল্প ফাঁদছেন। এর আগে গল্প কি ফাঁদলেন যে চীনা ওনার পায়ে ধরে একেবারে চোখের জলে পায়ের পাতা ভিজিয়ে চীনা ক্ষমা চেয়েছে, চীনা এসে কান্নাকাটি করেছে ওর সংসারে ফিরে যাওয়ার জন্য। তারপরে কি ছড়ালেন যে চীনার বাচ্চাকে বোর্ডিং এ দেওয়ার কথা বলা হচ্ছে, চীনা তার বাচ্চাকে বোর্ডিং এ দেবে, এইটা নিয়ে বেশ কিছুদিন খাওয়ানো হলো। তারপরে চলে আসলো যে চীনা বাচ্চা মানে ওই বসিরহাট কোর্টে যখন গেছিল চীনা, সেখান থেকে বাচ্চা কিডন্যাপ করার একটা চেষ্টা করেছিল, সেটা নিয়েও বেশ সুন্দর করে একটা গল্পের গরু গাছে তুলে সেটা নিয়েও উনি ভিউজ কামালো। তারপর রিসেন্টলি কি হলো না, চীনা তার বাচ্চা আনতে গেছিল, চীনা বাচ্চা আনতে গিয়ে উদম মার খেয়েছে, দামাত দাম মেরেছে। চীনার বাবাকে তো পুরো বাস দিয়ে বেচুর বাবা বাস দিয়ে জায়গা মতন একেবারে খুঁচিয়ে দিয়েছে, এমন মার মেরেছে, বাস যার থেকে বাস কেটে এনে সাপা সাপ মেরেছে।
তারপরে সেটা নিয়ে যখন পুরো ওয়াইটি হুলুস তুলুস কাণ্ড হলো, ভাইকে রাত দুপুরে রাত্রি 11টার পরে 10 মিনিটের লাইভে এসে ভাইকে ক্লারিফিকেশন দিতে হলো, না এরকম কিছু হয়নি, কেউ এটা মিথ্যে মিথ্যে রটিয়েছে, তেমন কোনো কিছু ব্যাপার হয়নি, এইসব বললো। তখন এসে দিদি পরের দিন ক্লারিফিকেশন কি দিল, হ্যাঁ তোমরা বুঝতে পারছো না আমি লিপ বাম লাগাতে লাগাতে ভিডিও করছি, হ্যাঁ তোমাদের কোনো সেন্স নেই, ওই রকম ভাবে কেউ লিপ বাম লাগাতে লাগাতে মারের কথা বলতে পারে? তারপরের দিন গল্প দিল কি না মার তো খেয়েছে, বিশাল মার খেয়েছে, পুরো কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে একেবারে গ্রুপবাজি করে একটা কন্টেন্ট নামানো হলো না চীনা মার খেয়েছে। কোথায় মার খেয়েছে? আরে কমেন্ট বক্সে মার খেয়েছে। কমেন্ট বক্সটা দেখেছো কি মার খেয়েছে, কি মার মেরেছে? কমেন্ট বক্সে উত্তম মধ্যম দিয়েছে, উত্তম মধ্যম দিয়েছে। কালকে কি হলো? কালকে দিদি আবার একটা গল্প ফাঁদলেন কি না চীনার বাড়িতে বিশাল অশান্তি, চীনার বাড়িতে বিশাল অশান্তি, চীনার দাদা চীনাকে উত্তম মধ্যম দিয়েছে। এর আগে বলছে ল্যাটা ওকে উত্তম মধ্যম মারে। আমি আগেই বলেছিলাম তোমরা ভাবো আমি যা বলি মিথ্যা কথা বলি, আরে আমি মিথ্যা কথা বলি না, আমি যাহা বলি সর্বৈব সত্যি কথা বলি, যা বলি সত্যি কথা বলি। ও মার খায়, ওর কি বলে ফোকলার কাছে মার খায়, উত্তম মধ্যম ফোকলা দেয়, এখন ওর দাদাও মারছে, এবং সেই কারণের জন্য চীনা কি করছে একটা ফ্ল্যাট বা একটা ঘর ভাড়া দেখছে চলে যাবে বলে। সেইখানে চলে যেতে গেলে তাহলে কি করেছে চীনা না ডুপ্লিকেট একটা আধার কার্ড বের করেছে। আচ্ছা তোমরা বলো তো ডুপ্লিকেট আধার কার্ড কখনো বের করা যায়? আধার কার্ডের নাম সংশোধন হয় আমরা জানি, আধার কার্ডের ঠিকানা কোনো ভুল আসলে সংশোধন করা যায় সেটা জানি, কিন্তু ডুপ্লিকেট আধার কার্ড, হ্যাঁ একই নামের দুটো আধার কার্ড, একই ঠিকানা একই নামে দুটো আধার কার্ড কোনো মানুষের থাকে? এ বলছে কি না চীনা তার মানে ওই নতুন যে ফ্ল্যাটটা নেবে বা বাড়ি ভাড়া করবে সেখানে যাওয়ার জন্য স্বামী স্ত্রী হিসাবে ওর ল্যাটার সঙ্গে থাকবে, সেই হিসাবে ওর আধার কার্ডটা তৈরি করতে হবে। তার মানে আধার কার্ডটাতে কি করতে হবে, ওই মানে গুদীপ্তর আর কি দীপ্তর টাইটেলটা বসাতে হবে। সেই কারণে তাকে আধার কার্ডটাকে কি করতে হচ্ছে, আধার কার্ড সে চেঞ্জ করেছে। আমরা সবাই জানি যে মাঝে চীনা নিজের সমস্ত যে ওর নাম কি বলে অফিসিয়াল কাগজপত্র মানে ভোটার কার্ড আধার কার্ড এগুলোতে হ্যাঁ ওর নামটা টাইটেলটা চেঞ্জ করতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে বলেছিল সেই টাইটেলটা চেঞ্জ হবে না, কারণ যেহেতু ওর ডিভোর্স হয়নি এখনো লিগালি ওর হাজবেন্ড হচ্ছে বেচু, সেই ক্ষেত্রে যতদিন ডিভোর্স না হবে ততদিন ও আইনি ভাবে হ্যাঁ অফিসিয়াল কাগজপত্রতে ওর নামটা চক্রবর্তী করতে পারবে না, কারণ যেহেতু ডিভোর্স হয়নি। সেই কথাটা চীনা বলেছিল, সেটাকে মাথায় রেখে আজকে এই একটা গল্প ফাঁদা হচ্ছে যে না চীনা কি করেছে ডুপ্লিকেট আধার কার্ড করেছে। যেখানে ডুপ্লিকেট আধার কার্ড করতে গেলে যদি চীনা যদি কোনো জায়গায় ফ্ল্যাটে ওদের কথা অনুযায়ী কোনো জায়গায় যদি চীনা ফ্ল্যাটে যায়, হ্যাঁ সেখানে যদি দীপ্তকে যদি স্বামী রূপে পরিচয় দেয় দিয়ে ঘর ভাড়া নিতে চায় তাহলে ওকে কি করতে হবে, আধার কার্ডে দীপ্তর টাইটেল দিতে হবে, চক্রবর্তীও ওখানে থাকবে না, হ্যাঁ বা চক্রবর্তীর সঙ্গে দীপ্তর টাইটেলটা ওখানে দিতে হবে, তার সাথে কি করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখাতে হবে, কারণ এখন স্বামী স্ত্রী মুখে বললেই কেউ বিশ্বাস করবে না। আমি একটা ঘর ভাড়া নেব, যে কোনো একটা পুরুষকে ধরে নিয়ে গিয়ে বললাম ভাই আমার স্বামী আমি ঘর ভাড়া নেব, মানুষ দেবে ঘর ভাড়া, দেবে আমাকে ঘর ভাড়া, যারা ঘর ভাড়া দেবে তারা আমার অফিসিয়াল কাগজপত্র দেখবে, এটা যে আপনার হাজবেন্ড। আমরা মানে কি করে বুঝবো আপনার কাছে আধার কার্ড আছে, আপনার কাছে ভোটার কার্ড আছে, আপনার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, ম্যারেজ রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেট সেটা আছে, হ্যাঁ রেজিস্ট্রি সার্টিফিকেট আছে, সেখানে নাম থাকবে, আধার কার্ডে হাজবেন্ডের নাম থাকবে, ভোটার কার্ডে হাজবেন্ডের নাম থাকবে, সেগুলো যদি থাকে তবেই গিয়ে তাকে লিগালি স্বামী বলে মানা হবে, মান্যতা দেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে গিয়ে তারা স্বামী স্ত্রী হিসাবে ঘর ভাড়া নিতে পারবে। বুঝাতে পারলাম? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা কি সম্ভব যেই কথাটা এই দিদি ভিউয়ারদেরকে খাওয়াতে চাইছে যে চীনা নতুন ঘর ভাড়া নেবে বলে তার আধার কার্ড ডুপ্লিকেট আধার কার্ড বের করেছে যাতে ল্যাটাকে তার হাজবেন্ড হিসাবে পরিচয় দিয়ে ঘর ভাড়া নিতে পারে। এটা শুনেছি আমি যে সত্যি সত্যি চীনা আবার একটা ঘর ভাড়া নেওয়ার চেষ্টা করছে, কারণ তোমরা সবাই জানো চীনা এইখানে
এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার পরে চীনা অনেকগুলো জিনিসপত্র কিনেছিল, নতুন ওর নাম কি বলে এসি, তোমার ফ্রিজ কিনেছিল, তারপরে ওই বাড়িতে ঘর সাজানোর বহু জিনিসপত্র, ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে অনেক কিছু নতুন জিনিস কিনেছিল ওর সংসারটাকে ছোট্ট করে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে নেওয়ার জন্য। সেইখানে দাঁড়িয়ে এরা এত পরিমাণে নোংরামি করেছে। শুধু তাই নয়, রিসেন্ট এই যে টাকিতে যাওয়া হয়েছিল সেখানে কিন্তু এটাও একটা কারণ, চীনার ফ্ল্যাটের কিছু লোককে ঠিক করে রেখে আসা হয়েছিল যাতে চীনাকে ওখানে ভয় দেখানো হয়, চীনাকে ভয় দেখানো হয়, চীনার সব সময় আশেপাশে কোনো পুরুষরা চীনার উপরে নজর রাখছে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়, যেটা দেখে চীনা এবং চীনার পরিবারের লোক ভয় পায়। এবং যেটাই হয়েছে সেটা চীনা কিন্তু সেটা দেখে ভয় পেয়েছে, চীনার বাড়ির লোকও আতঙ্কগ্রস্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চীনাকে কিন্তু ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। এইখানে এখন চীনা যদি ফ্ল্যাট নেয় সেই ক্ষেত্রে চীনা এই ভুলটা আর করবে না, আর ভুল করবে না, কারণ চীনার শিক্ষা হয়ে গেছে। প্রথমবার ফ্ল্যাটটা নেওয়ার পরেই ও একটা ফ্ল্যাট নিয়েছে, ফ্ল্যাটের শুধুমাত্র রান্নাঘরটা দেখিয়েছিল, রান্নাঘরের টাইলস দেখে ওর পেছনে ওকে যারা নিয়ে নেগেটিভ ভিডিও করে তারা পুরো তাদের চ্যানেলে হোম ট্যুর দিয়ে ভিউজ কামিয়েছে। চীনার বাড়ির হোম ট্যুর দিতে পারেনি, তারা চীনার বাড়ির হোম ট্যুর দিয়েছে। চীনার ফ্ল্যাটের মালিকের সাথে ফোনে কথা বলে তাকে হ্যারাস করা, তার চরিত্রের অ্যানালাইসিস করা, তাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামানো, তার মাকে নিয়ে, তার বউকে নিয়ে, তার চরিত্র নিয়ে, মানে যাচ্ছে তাই করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে চীনাকে বাধ্য হয়ে তার ফ্ল্যাটটা ছেড়ে দিতে হয়েছে। এবার কিন্তু চীনা যদি ঘর ভাড়া বা ফ্ল্যাট নেয় সেই ক্ষেত্রে অনেকটা সাবধানতা অবলম্বন করে চীনাকে কিন্তু ঘর ভাড়া বা ফ্ল্যাট নিতে হবে। না সেখানে কারো কোন জায়গায় ঘর ভাড়া নিচ্ছে, কার মানে মালিককে, তার ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় আছে কিনা সমস্তটা দেখে চীনাকে কিন্তু ঘর ভাড়া নেওয়ার দরকার আছে। এবং চীনার যাতে বাড়ির কাছাকাছি হয়, কারণ চীনা সর্বক্ষণ যাতে তার বাবা মা বা দাদা বা বৌদি কেউ না কেউ তার সঙ্গে থাকতেও পারে এবং রাত দুপুরে যাতে দাদা বা বউ মানে কেউ বাড়ির লোকরা ওর সঙ্গে থাকতে পারে, যাতায়াতের সুবিধা হয়। কারণ আগের ফ্ল্যাটটা বাড়ির থেকে কিন্তু অনেকটাই ডিস্টেন্স ছিল, চীনাকে ট্রেনে করে আসতে হতো, দেখেছি সেই ক্ষেত্রে বলছি। তো সেই জন্য হয়তো কারণ চীনার বর্তমানে একটা ও ব্লগিংটা ঠিকভাবে দেখাতে পারছে না। তোমরা সবাই জানো একই বাড়িতে চীনার মায়েরও একটা ব্লগিং রয়েছে, চীনারও একটা ব্লগিং রয়েছে, সেই জায়গায় একই পরিবারে একটা বাড়িতে একটা রান্নাঘরে থেকে দুটো ব্লগিং করা সম্ভব নয়। এই কারণে কিন্তু চীনাকে একটা অবশ্যই একটা অন্য মানে ফ্ল্যাট হোক বা বাড়ি ভাড়া হোক নিয়ে ওকে ব্লগিং এর জন্য, ওর চ্যানেলের গ্রো করার জন্য কিন্তু ওর সেটা মানে ভীষণভাবে দরকার। তো সেই জায়গায় হয়তো ও সেরকম একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছে। এবার যতক্ষণ আমাদের কাছে মানে ব্যাপারটা পরিষ্কার ভাবে ও না দেখাচ্ছে কোথায় ঘর ভাড়া নিয়েছে, কি বৃত্তান্ত, আদৌ ঘর ভাড়া নিচ্ছে না নিচ্ছে, ততক্ষণ আমরা কিছু বলতে পারি না। এবার দিদি দেখলাম যে রিসেন্ট তোমরা দেখেছো অনেকগুলো মানে গল্পের পর গল্প ফেদেও কি করলো, ভিউজ কামালো, তারপরে দিদি চলে আসলো কি ডোমেস্টিক ভায়োলেন্স, কি না এমন একটা কন্টেন্ট তৈরি করলো ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে চীনার বৌদির উপরে, এবং সেইটা নিয়ে চীনার বাড়িতে চীনার দাদার সাথে চীনার একটা মারামারি ঝগড়া অশান্তি, একটা বিদিকিচ্ছিরি কাণ্ড। সত্যি কথা বলছি, আমি দিদি বলছেন সত্যি বলছি, তোমরা আমার কথা ভাবো না, আমি কোনো সময় মিথ্যে বলি না। যার পুরো শুরুটাই মিথ্যে, যার চ্যানেলের শুরুয়াতটাই মিথ্যে। আজকের মানে চীনা যে সকালবেলা ভিডিও দিয়েছে, থাম্বনেলটা টাইটেলটা দেখলাম যে বাদবাকি জীবনটা এরকম হাসি খুশি মিলেমিশেই থাকতে চাই। হ্যাঁ, তার মানে এই যে জিনিসটা মানে রটানো হয়েছে যে তার ফ্যামিলিতে একটা মারামারি ঝগড়া অশান্তি চলছে তার ভাইয়ের সাথে, তার দাদা তাকে মারধর করেছে, এটা যে পুরোপুরি মিথ্যে, সর্বৈব মিথ্যে, আজকের ভিডিওটাতে চীনা সেটা পরিষ্কার করে দিয়েছে। আমি টাইটেলটা দেখেছি, ভিডিওটা এখনো দেখিনি। তো এটা হচ্ছে দিদির ব্যাপার। এবার দিদি চলে মানে ওর বৌদিকে ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে, কি না ওর বৌদিকে দিয়ে ঘর ঝাড় দেওয়া, ঘর মুছানো, তারপরে বাসন মাজা, হ্যাঁ বিছনা তোলা, ওপরে জামা কাপড় কাঁচা, জামা কাপড়
মেলতে দিয়ে আসা, সমস্ত কিছু করাচ্ছে। আমরা যেখানে নিম্ন মধ্যবিত্ত বলো, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাদ দাও, নিম্ন মধ্যবিত্ত বাড়িতে, হ্যাঁ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িতে আমরা জানি যে তারা নিজেদের, যারা নিজেদের কাজ নিজেরা করে, যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড নেই, তারা বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা, মাছ কাটা, সমস্তই। আমি তো বাপের বাড়িতে কোনোদিনও আমাদের এরকম হয়নি যে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসা হয়েছে, আমি মাছ কাটতাম, শ্বশুর বাড়িতে এসে এখন দেখি যে মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা হয়। হ্যাঁ, সেখানে মাছ কাটার গল্প নেই, কিন্তু মাছ যে কেটে নিয়ে আসা হয়, হ্যাঁ আমাদের বাড়িতে আমরা কোনোদিনও দেখিনি। আমরা দেখেছি বাজার থেকে মাছ নিয়ে আসা হয়, মাছ বাড়িতে এসে কেটে দিতাম, মানে আমি করতাম এই কাজগুলো। মাছ কাটা, গুল দেওয়া, উনান ধরানো, উনানে রান্না। এখন তো সব গ্যাস হয়ে গেছে, বাদ দাও, মানে অনেক আগের কথা বলছি আর কি। তো এগুলো কিন্তু মেয়েরা বাপের বাড়িতে থাকলে করে, শ্বশুর বাড়িতে থাকলে করে, বা একটি মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে তার শ্বশুর বাড়ির অর্থনৈতিক অবস্থা যেমন হয়, যদি হেল্পিং হ্যান্ড না থাকে সেই ক্ষেত্রে তাকে করতে হয়। তাহলে সেখানে সেটাকে কি করা হচ্ছে, আজকে ডোমেস্টিক ভায়োলেন্সের তকমা লাগিয়ে চালানো হচ্ছে। কেন না, মানে চীনার বৌদির মধ্যে একটা বিষ ঢোকানোর চেষ্টা চলছে। এবং শুধু তাই নয়, বলছে তোকে যদি কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়, বা তোর সঙ্গে অন্যায় করা হয়, বা তোকে মানে দাবানোর চেষ্টা করা হয় কোনো ব্যাপারে, সঙ্গে সঙ্গে তুই আমার পাড়ায় থাকিস, কারো না কারো মারফত আমাকে খবর দিবি। যদি না দিতে পারিস, একটা চিঠির মাধ্যমে আমাকে শুধু বলবি, তারপরে দেখবি ওই বাড়ির লোকদের আমি কি ব্যবস্থা করি। বুঝতে পেরেছো কিভাবে একটা ছক কষা হচ্ছে? ওদের পরিবারে, ওদের এই যে হাসি খুশি চীনার বাপের বাড়ির পরিবারটা একটা হাসি খুশি পরিবার, সেই পরিবারটাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংস করে দেওয়ার একটা মানে প্লটিং চলছে। কিভাবে তোমরা রিসেন্ট দেখেছো যে আমাদের যে ওয়াইটি ক্লিন করতে এসছেন যিনি, সেই দিদি, তোমরা দেখেছো যে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, চক্রবর্তী পরিবারের এবার মুখোশ টেনে টেনে খোলা হবে। তার কোথায় কি আছে খুব শিগগিরই আপনারা জানতে পারবেন। ওয়েট করুন, শিগগিরই আসছে চক্রবর্তী পরিবারের মুখোশ টানতে, উনি মুখোশ খুলতে। সেটার জন্য আমরা ওয়েট করে আছি যে উনি আবার কি তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, নাকি পুরনো কাসুন্দি সেই পুরনো কল রেকর্ডিং আবার শোনাবেন, জানি না। সেটা আসলে, লাইভে আসলে বুঝতে পারবো। তাহলে এইভাবে চীনাদের বাড়িতে একটা তিক্ততা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রুমালির ব্যাপারে সৌমালিদিকে নিয়ে কি বললেন? সৌমালিকে আমি আমার একেবারে ধরতাপ্তাই ধরি না, কারণ ওর কোনো যোগ্যতা, ওর কোনো লেভেলই আছে আমি মনে করি না। ওর কোনো লেভেলই আমি মনে করি না। কারণ যে মেয়ে তার বাপের বাড়ির লোককে, তার মাকে, তার বাপের বাড়ির লোককে ছোট করে, প্রথমত আমরা যতদূর জানি যে সৌমালিদি, তার বাপের বাড়ির লোকরা তার জন্মের পরে তাকে মাত্র 3 মাস বয়সে দিয়ে দেওয়ার পরেও, তারপরেও কিন্তু সৌমালিদি মানে নিজে যেচে পড়ে এসে ভাইয়ের উপকার করার জন্য এই চ্যানেলটা, প্রথমে এই ভাই তার কাছে কাজ করত, পরবর্তীকালে ভাইকে সে একটা চ্যানেল খুলে দেয়, বলে যে তোরা ওখান থেকে র ফুটেজ গুলো আমাকে দিবি, এবং সেই চ্যানেল, তোদের চ্যানেলের মাধ্যমে সেটা এডিট করে ছাড়বে, যা টাকা হবে সেখান থেকে মাস গেলে একটা অ্যামাউন্ট টাকা ওকে দেবে, এবং বাকিটা যা হবে ওর দিদি নেবে। এটা তোমরা সবাই জানো সেই ঘটনা। তারপরে সেটা নিয়ে মনোমালিন্য, তারপরে মানে আর কি ওরা চ্যানেলটাকে ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার পরে চীনা আর চীনার হাজবেন্ড এই চ্যানেলটা খোলে। এই দুটো চ্যানেল এখন, যেটা বর্তমানে আগে চীনার নামে ছিল, এখন এই নামে এই চ্যানেলগুলো খোলে। তো সেখানে ফেস ভ্যালুটা কিন্তু সেই দিদি তৈরি করে দিয়ে গেছে। সেই দিদির দৌলতে ফেস ভ্যালু হয়েছে। সেই দিদির আজকে বাড়ির থেকে দেওয়া আসবাবপত্রগুলো সমস্ত ইউজ করছে, কিন্তু সেই দিদির মান সম্মান নিয়ে তারা কিন্তু দিনের পর দিন, শুধু তাই নয়, সৌমালিদির চরিত্র নিয়ে কাদা ছেঁড়াছিড়ি হয়েছে, কাদা ছেটানো হয়েছে, যখন যে সৌমালিদি হোটেলে হোটেলে গিয়ে ওই সৌভিক বলে ছেলেটির সঙ্গে থাকে, তার সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করে, লাল জল খায়, ওখানে বমি করে, শাড়ি কাপড় ভিজিয়ে পড়ে থাকে সারা রাত্রি, তারপরে সকালে গিয়ে তার হাজবেন্ড এবং তার ড্রাইভার গিয়ে মানে ধরে ধরে নিয়ে আসে। এই সব কথা যখন বলা হয়েছে, বাবা কিছু বলেনি, না মা মুখ খুলেছে, না বাবা মুখ খুলেছে, না কোনোদিনও ভাই মুখ খুলে সোশ্যাল মিডিয়ায় বলেছে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা ঝামেলা হয়েছে আমাদেরকে বলো, কিন্তু আমার দিদিকে এর মধ্যে টেনো না, আমার দিদিকে এইসবের মধ্যে জড়িও না। একটা
ভিডিও দুটো লাইভ সৌমালিদি করেছিল কি জন্য, ভাইকে বুঝিয়েছিল যে তিক্ততা না করে, মনোমালিন্য না করে, যদি তোর ওর সঙ্গে সংসার করতে না হয় মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ডিভোর্স নিয়ে নে, এতে কি তোদের দুজনের সম্পর্কটাও ভালো থাকবে, বাচ্চাটাও একটা সুস্থ পরিবেশ পাবে, বাচ্চা যাতে মাকেও পায় বাবাকেও পায় সেরকম কিছু কর, বা মায়ের কাছে বাচ্চাটাকে দিয়ে দে। এই কথাটা বলাটা ছিল সৌমালিদির মারাত্মক অপরাধ, এবং সেই অপরাধের শাস্তি আজও অবধি পাচ্ছে। রিসেন্ট একটা মানে ভিডিওতে তোমরা সৌমালিদি তার মাসির ওপরে কৃতজ্ঞতা স্বীকার করে একটা টাইটেল লিখে ভিডিও করেছে, যথারীতি তাকে নিয়ে পুরো ভিডিওর ঝড় নেমে গেছে। কি না, সে সর্বক্ষণ তার মাকে ছোট করে, তার জন্মদাত্রী মাকে ছোট করে, যে সন্তান তার মাকে জন্মদাত্রী মাকে ছোট করে সেই সন্তানকে সন্তানই মনে করেন না। কারণ দিদি কিন্তু দিদির মাকে, যতই সে মা তাকে জন্মানোর পরে রেল লাইনের ধারে ফেলে রাখে, সে কিন্তু দিদির মাকে বিশাল সম্মান করেন, বিশাল সম্মান করেন। হ্যাঁ, এবং যে পালিত মা তাকেও প্রচন্ড সম্মান করেন, যে জন্মদাত্রী মা তাকে তো সম্মান করেনই করেন, মানে এটা হচ্ছে দিদির বক্তব্য। কিন্তু সৌমালি তার যেহেতু মাকে সম্মান করে না, তাই সৌমালিকে কোনো অকাত আছে বলে উনি মনে করে না। আমার মনে হয় এই যে বড় বড় লেকচার গুলো উনি দেন না, ওনার যোগ্যতায় হ্যাঁ, ব্লগিং চ্যানেল করে এই জায়গায় পৌঁছানোর ক্ষমতা বা দক্ষতা বা ক্যাপাবিলিটি কোনোটাই ওনার নেই। ওনার যেইটা আছে খিস্তি খামারি, মিথ্যে গল্প, মিথ্যে রটনা, মিথ্যে ঘটনাকে মানে সত্যি ঘটনাকে মিথ্যে করা, মিথ্যে ঘটনাকে সত্যি করা, 9কে 6 6কে 9 তিলকে তাল করে ভিডিও করে ভিউজ কামানো, এটাই ওনার দ্বারা সম্ভব। সেখানে উনি এসছেন সৌমালিদির সঙ্গে অকাতের বিশ্লেষণ করতে। মানে আমাদের দুর্ভাগ্য, বুঝতে পেরেছো তো, আমাদের দুর্ভাগ্য না হলে হ্যাঁ, মানে এই সব মানুষদের এই সব মানে বুকনিবাজিগুলো আমাদের শুনতে হয়, আর কিছু বলার নেই। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আমি যে কথাটা বললাম এটা কিন্তু একদম সত্যি, ভুল ভেবো না, সত্যি সত্যি উনি মারধর খেয়েছেন। কারণ এই মারধরটা উনি আগেও খেতেন, সেটা ওনার পোষ্য কন্যারা বহুবার বলেছে। আজকে আবার সেই ঘটনাটা শুরু হয়েছে, কারণ কাজল দানির সঙ্গে ওনার দহরম মহরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং উনি ওনার সংসার খরচের বেশ কিছু টাকা কাজল দানির পেছনে ওড়াচ্ছেন, যেটা নিয়ে বিশাল একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, এবং সেই কারণে ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি তৈরি হচ্ছে, বুঝতে পারলে। এটুকুই বলার ছিল, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।